দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সপ্তাহ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাওহিদুল ইসলাম। শুরু করতে চাই বিশ্বের মধ্যে প্রভাবশালী একটি দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি শিরোনাম দিয়ে। মূলত পত্রিকাটি তাদের সম্পাদকীয়তে যে বাংলাদেশের বিষয়, সাম্প্রতিক বিষয়গুলো তুলে ধরেছে, সেখানে একটি শিরোনাম ছিল যেটির অনুবাদ করে বাংলাদেশের প্রায় সমস্ত সংবাদ মাধ্যমে ছাপানো হয়েছে। এবং সেখানে মূলত যে শিরোনামটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশ। আরেকটি প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট, তারাও একটি সংবাদ পরিবেশন করেছে এবং সেটিরও শিরোনাম যদি আমরা বাংলায় অনুবাদ করি সেটি দাঁড়ায় এরকম: খাদের কিনারে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে হোক অথবা খাদের কিনারেই হোক, খুব অস্থির একটি সময় পার করছে আমাদের বাংলাদেশ। সেটি রাজনৈতিক, এবং রাজনৈতিক কারণ হলেও মূলত যাদের কথা বলে রাজনীতিবিদরা রাজনীতি করেন সেই সাধারণ মানুষরা অনেক বেশি অসহায় অবস্থায় রয়েছেন। আশার আলো বলতে এখন পর্যন্ত তেমন কিছুই নেই। তাহলে আর কতদিন চলবে? এরই মধ্যে ৩৫টি দিন অতিবাহিত হয়েছে। ২০ দলীয় জোটের ডাকা আন্দোলন সংগ্রাম চলছে। তাদের ভাষায় গণতন্ত্র উদ্ধারের জন্য তারা সেটি করছে। সরকার দেখছেন সহিংসতা হিসেবে, এবং সহিংসতা দমন করার জন্য এরই মধ্যে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। সব মিলিয়ে পেট্রোল বোমা এবং কথিত ক্রস ফায়ারে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮০-র উপরে গেছে, এবং সংসদে মূলত প্রধানমন্ত্রী দাবি করেছেন সেই নিহতের সংখ্যা প্রায় ১০০-র কাছাকাছি। এই বাস্তবতায় রয়েছে আমাদের বাংলাদেশ, এবং আমরা জানার চেষ্টা করব আজকের পর্বে অন্ততপক্ষে যে আসলে আমরা কি কোনো আশার আলো দেখার মতো অবস্থায় রয়েছে কিনা। তার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তার আগে চলুন এখান থেকে প্রকাশিত বিভিন্ন সাপ্তাহিকের শিরোনামগুলো আপনাদের একটু জানিয়ে দিতে চাই। সেক্ষেত্রে প্রথমে আমার কাছে রয়েছে সাপ্তাহিক ঠিকানা। তারা শিরোনাম করেছে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ, ফের জাতিসংঘের সংলাপের উদ্যোগ। এরপর রয়েছে সাপ্তাহিক পরিচয়। তারা শিরোনাম করেছে খাদের কিনারে বাংলাদেশ, দ্য ইকোনমিস্ট। এরপর রয়েছে সাপ্তাহিক রানার। তারা শিরোনাম করেছে ৩৫ দিনে পেট্রোল বোমা আর বন্দুক যুদ্ধে নিহত ৭৯। এরপর রয়েছে সাপ্তাহিক বাঙালি। তারা শিরোনাম করেছে সহিংসতা থামছে না ৯ কারণে। এরপর রয়েছে সাপ্তাহিক দেশ বাংলা। তার শিরোনাম করেছে ভুল চিকিৎসায় শিশুসহ ৩২ জনের মৃত্যু। অর্থাৎ আমাদের সিলেটের হাসপাতালে খুব হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে তারা শিরোনাম করেছে। এরপর রয়েছে সাপ্তাহিক প্রবাস। তারা শিরোনাম করেছে ১৮ ফেব্রুয়ারি থেকে তরুণ তরুণীদের আবেদনপত্র গ্রহণ শুরু, মে থেকে প্যারেন্টসদের ওবামার নির্বাহী আদেশ বাস্তবায়ন শুরু। এরপর রয়েছে সাপ্তাহিক বর্ণমালা। তার শিরোনাম করেছে যুক্তরাষ্ট্রে বাংলা ভাষার বিস্তার ঘটছে। এই ছিল এখান থেকে প্রকাশিত বিভিন্ন সাপ্তাহিকের মধ্যে যেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে তার শিরোনাম। এখন পরিচয় করে দিতে চাই আমাদের সঙ্গে থাকা আজকের অতিথিদের। আমার বাঁ দিকে রয়েছে জিল্লুর রহমান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র বিএনপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। আর রয়েছেন আমার ডানে আমাদের নিয়মিত আলোচক ডাক্তার নাফিসা আহমেদ খান, হপস্টার স্কুল অফ মেডিসিনের সহকারী অধ্যাপক এবং চিকিৎসক, লং অ্যান্ড জুইস হাসপাতাল। আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। জি, মূলত আমরা জিল্লুর রহমান জিল্লু আপনাকে দিয়েই শুরু করতে চাই। বাংলাদেশে এখন যা চলছে, আমরা যাব যে আপনার দলের নেতৃত্বে যে ২০ দলীয় জোট রয়েছে তাদের আসলে আন্দোলন কি হলে সফল হবে বলে তারা মনে করে, কি অবস্থা, সেগুলো আমরা ভাগে ভাগে যাব। কিন্তু প্রথম আপনার কাছ থেকে জানতে চাই, আমরা এখন যে অবস্থা রয়েছি, আমাদের কি আসলে আশান্বিত হওয়ার মতো কোনো অবস্থা রয়েছে যে আমরা খুব শীঘ্রই একটি শান্তিপূর্ণ অবস্থানে বাংলাদেশকে পাবো? ধন্যবাদ তৌহিদ ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকের এই টেলিভিশনের দর্শক যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর অবশ্যই আমার সাথে যিনি রয়েছেন আমাদের আরেক অতিথি ডাক্তার নাফিস খান সাহেবকে ধন্যবাদ। আমি ওই নিউ ইয়র্ক টাইমসের যে শিরোনাম বা দ্য ইকোনমিস্টের যে শিরোনাম, সেই শিরোনাম দিয়েই আমি এইটুকুই বলবো যে আসলেই বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ বোধহয় এত বড় ধরনের সংকটে আর কখনো
পড়েনি আজকে যে সংকট অতিক্রম করছে বাংলাদেশ। এবং এই সংকটকে অবৈধ সরকার মানে এটাকে যেভাবেই চিত্রিত করার চেষ্টা করুক, এই সংকটটা টোটালি একটা রাজনৈতিক সংকট এবং রাজনৈতিকভাবেই এটার সমাধান হওয়া উচিত। কিন্তু আমরা দেখি যে সারা পৃথিবীর ইতিহাস দেখি, যখনই যারা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় থাকে বা থাকতে চায়, তারা জনগণের দাবিকে তারা অরাজনৈতিকভাবেই মোকাবেলা করার চেষ্টা করে, যেটা বাংলাদেশে চলছে বর্তমানে। তো আমি মনে করি যে অরাজনৈতিকভাবে এই সংকট যতক্ষণই মোকাবেলা করার চেষ্টা হবে, এই সংকট আরও তীব্র হবে এবং দেশবাসী, গোটা দেশ আরও গভীর খাদের দিকে যাবে। এই সংকট থেকে উত্তরণের দায়িত্ব যারা ক্ষমতায় রয়েছেন তারা যদি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি সত্যিকার অর্থে আন্তরিক হন, তাহলে এই সংকট সমাধান কোনো বিষয় নয়। তারা যদি আন্তরিক হন যে হ্যাঁ, আমরা সকলে আলোচনা করে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করি, সকলের সম্মতিতে একটা নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণ যাকে নির্বাচিত করবে তারাই দেশ পরিচালনা করবে, সেই পরিবেশ সৃষ্টি হলেই কিন্তু সংকট সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আমরা আপনার কাছে আবারও আসবো এবং ভাগ ভাগ করেই আমরা জানতে চাইবো। নাফিস আহমেদ খান, আপনি আমাদের নিয়মিত আলোচক, এক সপ্তাহে আগে আপনি আলোচনা করেছিলেন, এক সপ্তাহের মধ্যে যা হলো বাংলাদেশে, আপনি কি আশার কোনো আলো দেখতে পাচ্ছেন যে আসলে খুব শীঘ্রই আমাদের দেশে শান্তি ফিরবে, এমন কোনো ইঙ্গিত কি পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জনাব জিল্লুর রহমান জিল্লু। এক সপ্তাহে তেমন কোনো আভ্যন্তরীণ কোনো উন্নতি হয়নি, বাংলাদেশের ভেতরের কোনো চেঞ্জ বেসিক্যালি হয়নি। কিন্তু আপনি নিজেই বলেছেন যে ইউনাইটেড নেশনস নতুন করে আগ্রহ দেখিয়েছে যে বাংলাদেশের এই সময় একটা সংলাপের প্রয়োজন। বাংলাদেশের সুশীল সমাজ সংলাপের কথা সবসময় বলে আসছিল, বিরোধী দলও বলে আসছিল, আওয়ামী লীগও বলে আসছিল, বিভিন্ন নেতারা বলে আসছিল, কিন্তু সংলাপের মতন একটা পরিবেশ সৃষ্টি এখন পর্যন্ত হয়নি। কিন্তু যেহেতু জাতিসংঘ আবার উদ্যোগ নিয়েছে, আমি মনে করি দ্যাট ইজ দ্য অনলি চেঞ্জ গত এক সপ্তাহে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে জাতিসংঘ 5ই জানুয়ারি নির্বাচনের আগেও আগ্রহী হয়েছিল বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন করার জন্যে, এবং তারানকু সাহেব বাংলাদেশে গিয়েছিলেন। খুব একটা কাজ হয়নি সে সময়, এখনও খুব একটা কিছু হবে বলে আমার মনে হয় না, কিন্তু আমরা সবাই প্রত্যাশী যে একটা কিছু হোক। জি, আমরা দুজন দর্শকের প্রশ্ন নিয়ে ফিরে আসবো। তার আগে আপনি যেহেতু বলেছেন যে জাতিসংঘ উদ্যোগ নিয়েছে, আসলে বিষয়টি আমি একটু দর্শকদের পরিষ্কার করতে চাই। নিশ্চয়ই দর্শকরা অনেকেই জানেন, তারপর একটু পরিষ্কার করা যে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারবিক তিনি বলেছেন একটি সংবাদ সম্মেলনে যে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই এবং ফার্নান্দেজ তারাঙ্কো তারা বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং জাতিসংঘের মহাসচিবই দায়িত্ব দিয়েছেন তারাঙ্কোকে বিষয়টি দেখার জন্য, এবং জাতিসংঘের পক্ষ থেকে দুই পক্ষেরই নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এমন একটি সংবাদ বেরিয়েছে এবং আমরা প্রেস কনফারেন্সের ভিডিও ক্লিপস দেখেছি, সেখানেও বিষয়টি বলেছেন, তিনি পরিষ্কার করেছেন। আমাদের সঙ্গে দুজন দর্শক রয়েছেন, নিউ ইয়র্ক থেকে ইসমাইল। ইসমাইল, আপনার প্রশ্নটি যদি করেন আমাদেরকে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তো ওই সংলাপের কথা বললি আওয়ামী লীগ ধমক দিয়ে বসায় দেয়। জি জি, এটা কেন আওয়ামী লীগ করতেছে? আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী 2002-তে আমেরিকাতে এসে বলল কস্তুরি কাউন্টি ক্লাবে যে বাংলাদেশ তালেবান আছে, সেই সময় পুরো পৃথিবী যখন তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, ঠিক সেই মুহূর্তে উনি এসে বলল এই কথা, বাংলাদেশ তালেবান আছে, তখন ছিল উনি বিরোধী দলের নেত্রী। জি জি, বর্তমানে উনি প্রধানমন্ত্রী হয়ে দেশে বলতেছে যে গতকাল খবরে পেলাম যে ইউরোপীয় ইউনিয়নের যে এখন আপনার ইয়ে আছে নাকি কি বলে আপনার জঙ্গি, ওনার কাছে বিচার দিল হাসিনা যে বাংলাদেশে এখন ওইরকম কায়দায় বোমা হামলা হচ্ছে যেরকম আইআরএস করতেছে। জি জি, এখন ওনাকে আমরা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী বলবো না দেশের শত্রু প্রধানমন্ত্রী বলবো, এই উত্তরটা আপনারা একটু দয়া করে আমাদেরকে দিন। জি, আপনি কি আমাদের দুজন অতিথির মধ্যে কারো কাছে রাখতে চান প্রশ্নটি? আপনার ডান দিকে যিনি বসছেন প্রফেসর, ওনার কাছে আমি বলতে চাচ্ছি, জি। ওনাকে জানতে চাচ্ছি, উনি জি বলবেন সেটা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, হাসিনা, নিউ ইয়র্ক থেকে। হাসিনা, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো
হ্যালো হাসিনা, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? খুব সম্ভবত হাসিনা আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক রয়েছেন নিউ জার্সি থেকে, আনসার। আনসার, আপনার প্রশ্নটি যদি করেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। আনসার, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন ডাক্তার সাহেবের কাছে। জি। গত ইলেকশনের পরে বিএনপি সরকার যখন বলছিল যে একটা সাংবিধানিক দায়িত্ব আদায় করতেছে ওনারা, জি জি এরপরে একটা সমাধান করবেন। জি জি একটা বছর গেল, কোনো আলোচনাই হলো না। যদি আলোচনা হইতো তাহলে একটা পরিস্থিতি ক্রিয়েট করতো। এখন যে পরিস্থিতি ক্রিয়েট করতে, এর জন্য আমি ব্যক্তিগত মনে করি সম্পূর্ণ দায়ী শেখ হাসিনার সরকার। উনি তো আলোচনা করতে পারতেন, উনি তো ইলেকশন দেওয়ার প্রয়োজন হইতো না। আলোচনা করলে জনগণ বুঝতো যে আলোচনা হইতেছে, একটা সমাধান হবে। তো উনার অতিভক্ত মন্ত্রীরা এমন ভাবে বললেন যে আর ইলেকশন হবে না, 2019-এ যাইতে হবে, 20 যাইতে হইবে, এই সমস্ত কথা তো না বলাই ভালো আছে। জি, আমরা প্রশ্নটি পেয়েছি আপনার, যে আসলে কেন প্রধানমন্ত্রী করলেন না নির্বাচন বা আলোচনা কেন করলেন সে বিষয়টি। জি আনসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন দুটোই যেহেতু তার কাছে, তার উত্তর নিয়ে আবার আপনার কাছে আসবো যদি আপনি কিছু বলতে চান। আমার প্রথম প্রশ্নকর্তার উত্তরে আমি বলবো যে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশে এখন যে পেট্রোল বোমা হচ্ছে এটা জঙ্গিবাদী। তার আগেও বলেছেন যেটা, যে আলোচনার কথা যেই বলুক না কেন প্রধানমন্ত্রী ধমক দিচ্ছেন। আলোচনার কেন, আলোচনাটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, জঙ্গিবাদের প্রশ্নটা, যে বাংলাদেশে জঙ্গিবাদটা ছিল দ্বিতীয় প্রশ্ন। যাই, আমার প্রথমেই মনে হয় যে আমার ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশে এখন জঙ্গিবাদের অ্যাক্টিভিটিস হচ্ছে না, এটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, এটা একদমই রাজনৈতিক ওপেন সন্ত্রাস হচ্ছে, যেটা হচ্ছে এর মধ্যে জঙ্গিবাদের অস্তিত্ব তেমন নাই। এখন যেটা যেই অর্গানাইজেশনই করুক, বিএনপি করুক আর জামাত করুক, যারাই করুক, বা বিএনপি জামাত বলছে যে সরকার দলেরও থেকেও কিছু হচ্ছে, আমরা এরকম বেশ কিছু শুনছি, যেটাই হোক এটা জঙ্গি কার্যক্রম না। শেখ হাসিনা যেটা বলে থাকেন, আমি উনি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এটা বলছেন, এবং খুবই স্বাভাবিক, কারণ উনি এখন আওয়ামী লীগের সঙ্গে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আবার শেখ হাসিনা আওয়ামী লীগের মুখপাত্র, উনি সভানেত্রী, যার জন্য এখানে when the war is between আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি, উনি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বাংলাদেশে এই সময় পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বিদেশের কাছে বলতেও পারেন যে বাংলাদেশে জঙ্গি অ্যাক্টিভিটিস হচ্ছে। বাট আমি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে একমত নই। আমি মনে করি না যে বাংলাদেশে এটা জঙ্গি কার্যক্রম হচ্ছে। আমি মনে করি এটা একটা পলিটিক্যাল সমস্যা, এটাকে পলিটিক্যালি এবং রাষ্ট্রীয়ভাবে ট্যাকেল করতে হবে, আমার ব্যক্তিগত মতামত। আর একটা হচ্ছে যে আলোচনার ব্যাপারটা, যে দ্বিতীয় দর্শক বলেছিলেন যে নির্বাচন দেওয়ার সময় 5ই জানুয়ারি আওয়ামী লীগ বলেছিল যে এটা সাংবিধানিক কারণে আমাদেরকে নির্বাচন করতে হবে, তবে আমরা নির্বাচনের পরে একটা আলোচনা করে একটা মধ্যবর্তী নির্বাচনের কথা বলবো। কিন্তু 11তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হবে, যেটা 2019-এর আগেই হওয়ার কথা, মধ্যবর্তী নির্বাচন। অনেকে ধারণা করেছিলেন 2015-এর মধ্যেই হয়ে যাবে, বা 2014-এর মধ্যেই হয়ে যাবে। এবং ওনার প্রশ্ন হলো যে কেন আওয়ামী মন্ত্রীরা এর পরবর্তীকালে এই নির্বাচনের ব্যাপারে কোনো আলোচনা করতে ইন্টারেস্টেড? একদমই না। আর শেখ হাসিনা নিজেও কেন আলোচনায় বসলেন না? আমি মনে করি যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ কখনোই মনে করেনি যে নির্বাচনটা অনৈতিক নির্বাচন হয়েছে। তাদের ধারণা ছিল যে নির্বাচনটা শুধু সাংবিধানিক নয়, এটা একটা নৈতিক নির্বাচন এবং আইনত নির্বাচন। এটা নিয়ে আমরা অনেক আলোচনা আগে করেছি। তাহলে নির্বাচনের আগে কেন উনি ওই কথা বলেছিলেন? আমার মনে হয় নির্বাচনের আগে আওয়ামী লীগ এই কথাটা বলেছিলেন, তার কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশের একটা মেজর পোর্শন, শুধু আপনার 20 দলীয় জোট নয়, বাংলাদেশের অনেক সাধারণ মানুষও একটা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছিল। ইভেন ইউনাইটেড নেশনস, আপনার মনে আছে, তারান তুষার বাংলাদেশে গেলেন, কয়েকদিন কাটালেন, আলোচনা করলো, যার জন্যে আমার মনে হয় তারা বলতে চাইছিলেন যে আপাতত সাংবিধানিক সংকটটা কাটুক এবং পরে আমরা একটা মধ্যবর্তী নির্বাচনের আলোচনা করব। কিন্তু নীতিগতভাবে তারা কখনোই বিশ্বাস করেনি যে নির্বাচনটা অনৈতিক। তার মানে নির্বাচনের আগে কথাটা ছিল নিছক কথার কথা অথবা মিথ্যা কথা? মিথ্যাচার আমি বলবো না, আমি বলবো একটা রাজনৈতিক মারপ্যাচের ব্যাপার থাকতেও পারে, কারণ তারা ধরেই নিয়েছে যে এই নির্বাচনটা একটা নীতিগত আইনগত নির্বাচন। সেই সঙ্গে আমরা একমত কিনা সেটা ভিন্ন আলোচনা, কিন্তু সেটা হচ্ছে আওয়ামী লীগের ভার্সন। এখন প্রশ্ন হচ্ছে, দর্শকের সঙ্গে আমি একমত যে আওয়ামী লীগ যেটা করতে পারতো, তাহলে হয়তো সংকট এই পর্যায়ে আসতো না, যে আওয়ামী লীগ একটা ডায়ালগ ওপেন করতে পারতো। নির্বাচন হোক না হোক, 2019-এই না হয় নির্বাচন হলো সাংবিধানিকভাবে, কিন্তু অ্যাটলিস্ট দে কুড হ্যাভ ইনিশিয়েটেড ডায়ালগ।
উইথ দ্য অপোজিশন, একজন হতাশাটা থাকতো। এবং প্রথম দর্শক আরও একটি প্রশ্ন করেছিলেন যে আলোচনা বা সংলাপের কথা বললেই প্রধানমন্ত্রী ধমক দিচ্ছেন, এবং সবশেষে আমরা দেখলাম ধমক দিচ্ছেন, এবং টক শোতে যেসব আলোচকরা সংলাপের কথা বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন কথাও প্রধানমন্ত্রী বলেছেন। সংলাপ করতে ওনার এত আপত্তি কেন? সংলাপ করতে আপত্তি থাকার কথা নয় গণতন্ত্রে, আমি এই কথাটাও আমরা এবং বারবার উনি বলেছি। এটাও বলেছেন যে খুনির সঙ্গে কিসের আলোচনা। হ্যাঁ, তিনি ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রী এখন- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে খুনি বলছেন। হ্যাঁ, এখন ব্যাপারটা এরকম কমপ্লিকেটেড হয়ে গেছে, বিশেষ করে পেট্রোল বোমা, বাংলাদেশে অবরোধ এবং লাগাতার হরতালের জন্য জনজীবন বিপর্যস্ত, হাজার হাজার কোটি টাকা লোকসান, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থা একটু খারাপ। এই সমস্ত কারণে এখন ব্যাপারটা রেষারেষির পর্যায়ে চলে গেছে আমার ধারণা। কিন্তু আমি মনে করি যে প্রধানমন্ত্রী হিসেবে, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নির্বাচনের পরে একটা ডায়ালগ ওপেন করা যেতে পারত। আমি সে ব্যাপারে দর্শকের সঙ্গে একমত। জি, আমি এই প্রসঙ্গে আপনি জি, যদি কিছু ধন্যবাদ সংযোগ নাফিস সাহেব, মোটামুটি যথার্থই বলেছেন, এবং আমিও দর্শকের প্রশ্ন এবং আপনার উত্তরের সাথে একমত হয়েও কিছু অ্যাড করব এই কথাগুলা। যে আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে অনেক আলোচনা শুনেছি। 1996 15 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু তৎকালীন বিরোধী দল যারা ছিলেন আওয়ামী লীগ, তাদের একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি, সেই দাবি কিন্তু তারা দাবি করেছিলেন, কিন্তু সেই দাবিটা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের কোনো সহযোগিতা ছিল না। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন বলেছিলেন যে সংসদে এটা নিয়ে আলোচনা করে একটা নিরপেক্ষ নির্বাচনের তত্ত্বাবধায়ক প্রথা চালু করার ব্যাপারটা, কিন্তু তারা সেই মুহূর্তে আলোচনা না গিয়ে সংসদে যাতে সেটা পাশ না হয় তারা সংসদ থেকে পদত্যাগ করেছিলেন, যার জন্য বিএনপির কোনো উপায়ন্তর ছিল না যে 15 ফেব্রুয়ারির মতো একটি নির্বাচন করে একটা নিরপেক্ষ নির্বাচনের আইন প্রণয়ন করার মধ্য দিয়ে জাতিকে সঠিক পথে নিয়ে আসা। সেটা বেগম জিয়া করেছিলেন। আজকে যে কাজটা করছেন আওয়ামী লীগ, বিএনপি কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে একইভাবে ক্ষমতায় থাকতে পারত। এই সংবিধানের কথা বলে, নিয়মের কথা বলে আওয়ামী লীগকে মেরে ক্ষমতা থাকতে পারত, কিন্তু সেটা করা হয় নাই। আমরা দেখেন 15 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক পরপরই তত্ত্বাবধায়ক প্রথা এই আইনটা পাশ করার সাথে সাথেই তৎকালীন সরকার পদত্যাগ করেন এবং একটা মানে নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দেওয়া হয়। আজকে আমরা অত্যন্ত দুঃখজনক যে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, খুনি বলেছেন, অবৈধ প্রধানমন্ত্রী আমি বলবো অবশ্যই খুনি বলেছেন বেগম জিয়াকে, দুইবারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীতে উনি খুনি বলেছেন। আমি নিন্দা জানাচ্ছি এই অনুষ্ঠান থেকে, এবং আজকের তার বক্তব্য তিনি প্রকাশ্যে আলোচনার সমস্ত পথকে না বলেছেন। আমরা দেখি ইদানিং তিনি পেট্রোল বোমায় যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে দেখতে যান, সেগুলো আবার ফটো সেশন হয়। কিন্তু এই সিলেটে যে একটা নিউজ ছিল, সিলেটের একটা হাসপাতালে একই দিনে 10 জন শিশুসহ 32 জন লোক মারা গেল ভুল চিকিৎসায়, তাদের কাউকে তিনি দেখতে যাননি। তো তার আসলে এই যে মায়াকান্না বা তার যে চালচলন সব কিছুই হলো তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি যা করার তা করছেন। তিনি কদিন আগে একটা সভায় বলেছিলেন যে যা করার তা করবেন, তো তিনি সেই ব্যবস্থায় নিয়েছেন। এবং এই ব্যবস্থা আজকে আরেকটা সংবাদ আপনারা দেখেছেন হয়তো, যে বেগম খালেদা জিয়াকে শুধু অবরুদ্ধ না, তার বাড়িতে খাবার নেওয়াটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কালকে রাত থেকে পানি এবং খাবার দেওয়া সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি জানি না তার উদ্দেশ্যটা কি। এই সকল কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি জাতিকে কোথায় নিয়ে যাবেন সেটা মানে জাতি আজকে শঙ্কিত, এবং আশা করি তার শুভবুদ্ধির উদয় হবে। জি, আমাদের সঙ্গে আরও দুজন দর্শক রয়েছে, তাদের প্রশ্ন নিয়ে ফিরে আসি। আমাদের সঙ্গে পেনসিলভেনিয়া থেকে রয়েছেন মোশাররফ। মোশাররফ, আপনার প্রশ্নটি যদি করেন। ওয়ালাইকুম আসসালাম। আমার বিশেষ কোনো প্রশ্ন, আমার প্রশ্ন হলো বাংলাদেশের ব্যাপারে একটু, যে কোনো রাজনৈতিক প্রশ্ন না, আমার প্রশ্নটা হচ্ছে যে এসএসসি পরীক্ষা আরম্ভ হয়েছে, জি জি, সেই সময়টা পর্যন্ত উভয় নেতা নেত্রীদের মধ্যে যেন অন্তত তাদের পরীক্ষাটা সুস্থভাবে হওয়ার মতো সুযোগটা দেওয়া হোক, যাতে হরতাল অবরোধ এই সময়টুকু যেন না থাকে, প্রত্যাহার করে রাখে। এইটাই আমার বিশেষ অনুরোধ আপনাদের মাধ্যমে আমি এটার জন্য জানাতে চাচ্ছি আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক দূর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আর একজন দর্শক রয়েছেন আটলান্টা থেকে, আতিক। আতিক, আপনার প্রশ্নটি যদি করেন।
হ্যালো আতিক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতিক, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনার আমি প্রশ্নটি কি করুন। বলতেছি আপনি শুনতেছেন? জি, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো লোকে যারে বড় বলে বড় সেই হয়, জি। নিজে যারে বড় বলে বড় সেই নয়। জি জি শুনছেন? আমার জি। প্রশ্ন হলো যে আমেরিকাতে আমরা প্রবাসী যারা এই সমস্ত টক শো দেখলে আমাদের পেট্রোল বোম ছাড়া এমনি শরীর জ্বলে। হুম হুম। আমার এমনি শরীর জ্বলে, যেহেতু যত টক শোতে যারা করে তারা কি মহাপুরুষ না কাপুরুষ? জি জি তাহলে আমেরিকাতে যখন টু টাইমে মানে যে কোনো দলের হোক টু টাইমে মানে সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তাহলে আমাদের প্রথম অবস্থায় চিরস্থায়ীর জন্য একটা সংবিধান সত্যিকারের জনগণের জন্য করা হোক। হুম হুম। বুঝলেন? জি জি আর কেন এটা হচ্ছে না? জি প্রত্যেকে কথা বলে, নিজের মানে সত্য কথা কেউ বলে না। জি। বুঝলেন? আপনার দেশের আপনার জনসাধারণের আপনার জন্য দাবিটা কেউ হচ্ছে, বলে না। আপনার দাবিটা সব হচ্ছে। রাজনৈতিক দেশ লুট তরাজ করে খাওয়ার জন্য আমরা প্রবাসীরাই দেশে উন্নত করছি। জি জি আপনার ভাবনায় দর্শক, হবুচন্দ্র রাজা বলে গবুচন্দ্র ডেকে আইন জারি করে দিব, কান রাজ্য থেকে কান জি থেকেও পারবে না। আতিক, আপনি যদি আমাদের একটু বলেন যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় আপনার বিবেচনায় কি ভালো মনে হয়? আবার ওখান দিয়ে বলে কান্দে। আতিক, আপনি কথা কি শুনতে পাচ্ছেন আমাকে? ভিত্তি নাই, আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু পারে, কিন্তু এই যে পেট্রোল বোম মারে তাদেরকে ধরতে পারে না কেন? জি, আপনার বিবেচনায় এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি কি হলে মনে হয় যে আপনার বাংলাদেশ সবচেয়ে সম্পূর্ণ এই রাজনীতির হাতে ক্ষমতা না দিয়া মানে সবাই এক মিলে। খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আসলে বুঝতে পেরেছি আমাদের এই দর্শক আটলান্টা থেকে তার কিছু দুঃখ কষ্ট রয়েছে যে বাংলাদেশে আসলে যা হচ্ছে সেটি যথার্থ নয়। তিনি আসলে কোনো ওরকম করে প্রশ্ন করেননি। আমরা জিল্লুর রহমান জিল্লু, আপনার কাছ থেকে জানতে চাই যে সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে জঙ্গি তৎপরতা অথবা সন্ত্রাস বন্ধ না হলে, এবং তার সঙ্গে আরেকটি শর্ত রয়েছে যেটি আগেও ছিল, এখন আবার সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে জামাতের সঙ্গ না ছাড়লে কোনো আলোচনা নয়। সন্ত্রাসের জন্য আপনাদের দলকে দায়ী করা হয়, 20 দলীয় জোটের নেত্রী হিসেবে বেগম জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি হুকুমের আসামি করে মামলাও হয়েছে। আসলেই আপনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী হিসেবে, যদিও আপনি বিএনপির সঙ্গে জড়িত, কিন্তু আপনি কি মনে করেন যে আসলেই সন্ত্রাস বন্ধ? ধন্যবাদ। আমি প্রথমেই বলি যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন এসএসসি পরীক্ষার ব্যাপারে। জি, তা আমি ওনার উত্তরে বলবো যে বাংলাদেশে আজকে যে কোনো জরিপে দেখা যায় যে অধিকাংশ মানুষ বিএনপি বা 20 দলের সমর্থক। এটা আমার দাবি না, এটা বাংলাদেশের বিভিন্ন পত্রিকার জরিপ যে বিএনপির যে রাজনৈতিক যে দর্শন, যেটা এটা নিরপেক্ষ নির্বাচন, সেটার সমর্থক। তা আজকে যারা পরীক্ষা দিচ্ছেন, এই যারা ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দিতে পারছেন না সময় মতো, তাদের কিন্তু অভিভাবক বলেন বা ছাত্রছাত্রী বলেন অধিকাংশই কিন্তু বিএনপি পরিবারের লোক। তা আন্দোলনের মধ্য দিয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন অধিকাংশই কিন্তু বিএনপি পরিবারের লোক। কিন্তু আজকে এসএসসি পরীক্ষা হোক আর যেটাই হোক, সব সংকটের মূল দায়িত্ব কিন্তু সরকারের। এটা বিএনপির অবরোধের দায়িত্ব না বা বিএনপির হরতালের জন্য না, এটা মূল দায়িত্ব সরকার এই সংকট সৃষ্টি করেছে। কাজেই এই সরকারের শীর্ষ সংকটের কারণে এসএসসি পরীক্ষা হোক আর যেটাই হোক, সব সমস্যা সব কিছুর দায়িত্ব সরকারের। আর 96-এ যখন আওয়ামী লীগ আন্দোলন করে, তখনও কিন্তু এসএসসি পরীক্ষা শেখ হাসিনাই দাবি করেছিলেন যে এসএসসি পরীক্ষা পেছানোর জন্য, এবং সময় মতো এসএসসি পরীক্ষা হয়নি, এটা ইতিহাস। আর যে প্রসঙ্গ আপনি বলেছেন, আমরা একটা কথা বলতে হবে যে তারা যে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনের ফলাফল বা নির্বাচন প্রক্রিয়া কিন্তু বিশ্ব সম্প্রদায় মেনে নেয়নি, এবং আমার কাছে সেই কাগজগুলো রয়েছে। জাতিসংঘ, এটা সবাই জানেন, ইউনাইটেড স্টেটস বা ইউকে বলেন, জাতিসংঘ বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, সবাই কিন্তু সেই নির্বাচনকে গ্রহণ করেনি, যে এটা ইনক্লুসিভ নির্বাচন ছিল না এবং এই নির্বাচনটা জনপ্রতিনিধিত্বমূলক ছিল না।
এবং প্রত্যেকেই কিন্তু তার সেই অবস্থানে এখনও রয়ে গেছে, সেই অবস্থান থেকে কেউ সরে আসেনি। বিএনপিও আশা করছিল, দেশবাসী আশা করছিল, যেভাবে শেখ হাসিনা বলেছিলেন যে ইলেকশনের পরে তারা নিয়ম রক্ষা করছেন, পরে একটা আলোচনার পদ্ধতিতে যাবেন 11তম নির্বাচনের জন্য। কিন্তু নির্বাচনের পরে আমরা দেখলাম একটা বছর তারা, যেহেতু বিএনপি কোনো আন্দোলন করছিল না, তারা ভেবেছিলেন এটাকে তার দুর্বলতা, এবং তাদের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা দম্ভ ভরে বলছিলেন, কেউ কেউ এমন কথা বলেছিলেন যে যতদিন শেখ হাসিনা জীবিত থাকবেন ততদিন খালেদা জিয়ার ক্ষমতা আসতে পারবে না, এই ধরনের কমেন্টও তারা করেছিলেন। তাদের এই দম্ভক্তি এমন একটা পর্যায়ে যায়, যা হোক 1 বছর পর যখন 1 বছর পূর্তি তারা করছিলেন, তখন তার আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে 7 দফা দাবি দেওয়া হয়েছিল, এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, 11তম নির্বাচনের জন্য। আমরা দেখলাম সেই 7 দফা দিয়েছিলেন, সেই 7 দফাতে হয়তো সরকার পক্ষ একমত নাও হবেন অনেক ক্ষেত্রে, কিন্তু একটা আলোচনা করতে পারতেন বা একটা মানে একটা ভিন্ন প্রস্তাব দিতে পারতেন। কিন্তু আমরা দেখলাম যে তারা সেটা না করে তাৎক্ষণিকভাবেই তারা সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন এবং তারা আবারও বললেন যে 2019 সালের আগে শেখ হাসিনার নেতেই নির্বাচন হবে, এর আগে কোনো নির্বাচন নেই, কোনো আলোচনাও না। তারা আলোচনা এবং নির্বাচন সব কিছুই প্রত্যাখ্যান করলেন। বিএনপির এই আন্দোলনে যাওয়া ছাড়া কোনো গত্যন্তর ছিল না, এবং এই আন্দোলনকে তারা কলঙ্কিত করার জন্য পেট্রোল বোমা, তাদের ইতিহাস রয়েছে পেট্রোল বোমা মারার, তাদের পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে তারা এই আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে শেখ হাসিনা তার এই কালকের বক্তব্যে বলেছেন বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছেন। তো দুঃখ লাগে, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে দল, সেই দলকে তিনি সন্ত্রাসী দল বলছেন, অথচ তার নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী, র্যাব, বিজিপি, তাদের প্রধান এবং বিভিন্ন আঞ্চলিক প্রধানদের যে বক্তব্য ইদানিং আমরা দেখলে বোঝা যায় যে তারা কি রাজনৈতিক ভাষায়, তারা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কথা বলছেন না। তাদের বক্তব্য শুনলে বোঝা যায় তারা রাজনৈতিক ভাষায়, একজন আওয়ামী লীগের মাঠ কর্মীর ভাষায় কথা বলছেন। তারা বলছেন প্রয়োজনে গুলি করা হবে। তারা বলছেন, তাদের সেদিন খুলনার ডিআইজিকে দেখলাম বলতে শুনলাম, তিনি বলেছেন যে 5ই জানুয়ারি নির্বাচন যথার্থই ছিল, সেটা হওয়া উচিত ছিল। তো তাদের এই রাজনৈতিক বক্তব্যগুলা প্রমাণ করে যে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে, আইন শৃঙ্খলা বলেন, বিচার বিভাগ বলেন, প্রত্যেকটি সেক্টরকে অত্যন্ত মানে নির্মমভাবে দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ অতীতে হয়েছে, কিন্তু এত নির্মমভাবে দলীয়করণ হয়নি নাফিস ভাই, এবং সেটাকে শুধু দলীয়করণ করাই হয় নাই, দলীয়করণ করে সেটাকে ব্যবহার করে, সেটাকে অবৈধভাবে ব্যবহার করে ক্ষমতা থাকার সর্বশেষ প্রচেষ্টা চলছে। সেটারই বহিঃপ্রকাশ কি বোমা হামলা আপনি মনে করছেন? এবং বোমা হামলাটা মূলত তারাই করছেন। আমরা পত্রপত্রিকায় অথবা সোশ্যাল নেটওয়ার্কে দেখেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ, যুবলীগের কর্মীরা পেট্রোল বোমা নিয়ে ধরা পড়েছেন বা তাদের অফিসে পাওয়া গেছে, এরকম খবর। তো জি, সেরকম কিছু তথ্য যেমন সংবাদ মাধ্যমে আসছে। একই সঙ্গে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে 123 জন, অন্ততপক্ষে 1 সপ্তাহ আগের হিসাবে 123 জন পেট্রোল বোমা মারার সময় হাতে নাতে ধরা হয়েছে। তার মধ্যে 84 জন বিএনপির সঙ্গে জড়িত এবং বাদ বাকি কয়জন হচ্ছে শিবিরের সঙ্গে জড়িত। এখন প্রশ্নটা হলো, আমি এর উত্তরটা এটাই বলবো যে তাদের এই পুলিশ কর্মকর্তাদের যে বক্তব্য, তাদের যে রাজনৈতিক বক্তব্য, তাদের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড এবং তাদের সেই বক্তব্যের পরে তাদের এই পরিসংখ্যান যে রাজনৈতিক নয়, এটা বলার অপেক্ষা রাখে না। তাদের এই পরিসংখ্যানটা কমপ্লিটলি পলিটিক্যাল। এবং আপনি এটা তো বিশ্বাস করেন যে অবশ্যই এই বোমা হামলার সন্ত্রাস অবশ্যই বন্ধ হওয়া উচিত? সবকিছুই বন্ধ হওয়া উচিত। আমরা আবার আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে দর্শক রয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। টেক্সাস থেকে নজরুল, আপনার প্রশ্নটি করবেন আমাকে? জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা টক শো করতেছেন, জি, আজকে আপনি মনে করেন যে একটা যদি ডাক্তারি চিকিৎসা দরকার হয়, জি জি, মানে বাইপাস সার্জারি হয়, জি জি, আপনি কি নজরুল বা রবীন্দ্রনাথ কবিকে আনবেন না একজন ডাক্তারকে আনবেন? জি, একজন ডাক্তারকে আনবো। দেখতেছি আপনাদের যে আলোচনা, জি জি, যে বিষয়, যে সাবজেক্ট আলোচনা হচ্ছে,
একজন দেখলাম যে একজন দলের একজন কর্মী। বাংলাদেশের রাজনীতিতে কি এতই সস্তা যে আপনারা একজন প্রফেশনাল লোক বা একজন সাধারণ লোক, এদেশে কি বিজ্ঞ রাজনীতিবিদ নাই যারা রাজনীতি নিয়ে আলোচনা করতে পারে, রাজনীতি নিয়ে বলতে পারে? জি জি এগুলো কি আপনি পয়সা বিনিময়ে করেন, না কোনো ব্যাকগ্রাউন্ড থেকে করেন, না বাংলাদেশের স্টাইলেই জি জি মুখ চেনা হিসাবে করেন? জি জি কারণ কোয়ালিটি অনুষ্ঠান হইতে হলে জি জি যে সাবজেক্টটা করবেন সেই সাবজেক্ট যারা সারা জীবন করতেছে তাদেরকে নিয়ে আলোচনা করা উচিত ছিল জি জি আপনাদের। জি জি কিন্তু আমি লক্ষ্য করি যে আপনারা আনেন যে যাদেরকে আপনারা চিনেন তাদেরকে আপনারা হাইলাইট করে তাদের বক্তব্য শোনান। জি জি এখন ওনারা রাজনীতি সম্বন্ধে কি জানেন? জি। হাসিনা খালেদা ওনারা দেখতে কোনোদিন? হাসিনা খালেদা রাজনীতি, বাংলাদেশের রাজনীতি ওনারা চর্চা করতে কোনোদিন? জি জি সুতরাং এই রাজনীতি নিয়ে ওনাদের মন্তব্যটা তো আরো বেশি দেওয়া হবে, মানুষকে আরো বিভ্রান্ত করবে। জি জি সুতরাং প্রথম জিনিসটা হচ্ছে যেমন ওই মায়াকে দিয়ে হাসিনা রাজনীতি বক্তব্য দেওয়ায়, কামরুল ইসলামের মতো মন্ত্রী বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে। জি জি আপনি দেখেন ক্যাপ্টেন ওই মনসুর আলী ছেলে হিসাবে আজকে স্বাস্থ্যমন্ত্রী হয়ে উনি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে চায়। জি এই যে রাজনীতিতে অবক্ষয়, জি এটা প্রবাসীও আপনার এর থেকে বাইরে উঠতে পারেন না? আপনাদের মধ্যে কি নীতি কাণ্ডজ্ঞান থাকতে পারে না? জি জি এটা কোয়ালিটি জিনিস করেন, পরিচ্ছন্ন লোকজনকে নিয়ে আসেন, জি জি যারা রাজনীতি জানে, রাজনীতি বলতে, রাজনীতি করছে, তাদেরকে নিয়ে রাজনীতি আলোচনা করেন। জি জি তাইলে আমার মনে হয় মানুষ সঠিক একটা দিক নির্দেশনা পাবে। আর যদি চেনা জানা লোক হিসাবে বা অন্য কিছুর বিনিময়ে আপনারা যদি রাজনীতি করেন তাহলে মানটা উন্নত হবে না, এটা আমার বক্তব্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার মতামতের উত্তর খানিকটা দিয়েই তারপর যাব অন্য আরেকজন দর্শকের কাছে। আমাদের সঙ্গে আরও অনেক দর্শক রয়েছেন। মূলত টেক্সাসের নজরুল, আপনি আপনার মতামত দিয়েছেন। মূলত আমি আপনার কথাকে এইভাবে দেখতে চাই যে আমরা অনেকে বলেন বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে আমরা একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল না। আমরা একজন মানুষ সম্বন্ধে না জেনেই একটা মতামত দিয়ে দিই। আপনি আমাদের যে দুজন অতিথি রয়েছেন, একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছেন এবং সেখান থেকেই রাজনীতি করছেন। এখন পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন দুবার এবং বাংলাদেশে রাজনীতি করেছেন, এখানেও রাজনীতি করছেন। তিনি তার পক্ষের অর্থাৎ 20 দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে ধরতে পারেন, তিনি তার মতামত দিচ্ছেন। এবং আমাদের ডানে যিনি রয়েছেন তার যদি বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটি বাঁকে গুরুত্বপূর্ণ যেসব বাঁক রয়েছে সেখানে তার ভূমিকাগুলো যদি আপনি জানতেন নিশ্চয়ই আপনি আমার মতো তার প্রতি শ্রদ্ধাশীল হতেন। এবং যদি এমন হয় যে একজন পেশাজীবী মানুষ বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবতে পারবেন না, ভাবনা রাখার যোগ্যতা রাখে না, সে কথাটি বোধহয় তার প্রতি অনেক বেশি অসম্মান দেখানো হয়। আমাদের পরস্পরের প্রতি বোধহয় শ্রদ্ধাশীল হওয়া উচিত। তারপরও আপনার মতামতকে আমরা গুরুত্ব দিয়ে ভাববো যে আরও যোগ্য কোনো লোক যদি পাওয়া যায় এবং আপনার খোঁজে জি আমরা তাকে অনুরোধ করছি যে আপনার কাছেও যদি আসলে থাকে এবং আপনার ঠিকানাটি যদি আমাদের যে ফোন রিসিভ করেছেন তাকে যদি আপনি দিয়ে রাখেন, আমরা আপনাকেও আমন্ত্রণ জানাবো, আপনি আসুন একদিন আমাদের সঙ্গে কথা বলুন। আমরা চাই আসলে যারা ভালো বোঝেন রাজনীতি তাদের মাধ্যমে আমাদের দর্শকদের পৌঁছে দিতে। আর আমরা প্রবাসে থাকি, আমাদের হয়তো অনেক দিকে অনেক সমৃদ্ধতা রয়েছে, কিন্তু তারপর কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো আমাদের বোধহয় মেনে নেওয়াই উচিত। আমাদের সঙ্গে আরেকজন দর্শক রয়েছেন হাকিম। হাকিম, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ আপনার মতামত অথবা প্রশ্ন যদি থাকে আমাদেরকে দিতে পারেন। আমার প্রশ্ন, বাংলাদেশ বর্তমান যে সরকার ওরা বলছে সন্ত্রাস নির্মূল প্রথম, তারপর আপনার নির্বাচন। সন্ত্রাস নির্মূল কিভাবে করা হবে আর নির্বাচনটা কিভাবে দেওয়া হবে, আমার এই প্রশ্ন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা জি প্লিজ। আমি নজরুল সাহেব, না আমরা নজরুল সাহেব নিয়ে আসলে করতে চাই না। একটা মন্তব্য করব, সেটা হচ্ছে যে রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক নেতা কে, রাজনীতি আপনি যদি রাজনীতির ডেফিনিশন দেখেন এবং রাজনীতিবিদরা যে কোনো প্রশায় থাকতে পারবে না এমনটা না। রাজনীতি যদি আপনি দেখেন যে এটা একটা রাষ্ট্রনীতি এবং সামাজিক নীতি। যুগে যুগে যদি আপনি দেখেন যে বিভিন্ন সময়ে ব্যবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার পৃথিবীর বিভিন্ন দেশে যারই রাজনীতির প্রতি আগ্রহ রয়েছে, রাষ্ট্র সম্বন্ধে যার ধারণা আছে, কিছু পড়াশোনা আছে এবং যে দিক দর্শন করতে পারে সেই রাজনীতি করতে পারবে। নজরুল সাহেব যেমন রাজনীতি বোঝেন, সেরকম নজরুল সাহেবের মতন অনেক লোক রাজনীতি বোঝেন এবং তার মধ্যে কেউ হয়তো সঙ্গীতজ্ঞ, কেউ কবি,
কেউ পেশাজীবী। সো দ্যাটস এ রং কনসেপ্ট যে রাজনীতির জন্য রাজনীতিক দরকার। প্লাস আমরা অনেক বড় বড় রাজনীতিবিদ অথবা বড় বড় পদে দেখেছি আমাদের এখানেও যারা অভিনেতা ছিলেন এবং তারা বেশ ভালোই করেছেন। রেগান এই দেশের প্রেসিডেন্ট ছিলেন। জি, আমরা আসলে এই বিষয়ে যেতেই চাচ্ছি না, আপনি যদি একটু বলেন যে নজরুল সাহেবের একবার আসা উচিত আমাদের সঙ্গে অনুষ্ঠান করার জন্য। জি, আমরা বিষয়ে তার মতামত তিনি দিয়েছেন। জি, আপনি যদি আমাদের বলেন, যেমন দর্শক জানতে চেয়েছিলেন হাকিম, যে সন্ত্রাস নির্মূলটাই বা কিভাবে হবে আর নির্বাচনটাই বা কিভাবে হবে, যেটি বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আপনি কি মনে করেন? আমি মনে করি সন্ত্রাস নির্মূল দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করা যেতে পারে, আর একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে করা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেহেতু আমি রাজনীতিতে অত বেশি বিশ্বাস করি না এই মুহূর্তে, আমি মনে করি বাংলাদেশের এটা রাষ্ট্রীয় সমস্যা। বাংলাদেশে একটা আপনি মানেন না মানেন, বৈধ বলেন অবৈধ বলেন, কিন্তু বাংলাদেশে একটা সরকার যন্ত্র রয়েছে। দের ইজ এ সিভিল গভর্নমেন্ট ইন বাংলাদেশ, এবং এই সিভিল গভর্নমেন্টের কিছু রেসপন্সিবিলিটি আছে। সারা পৃথিবীতেই সরকারের কিছু দায় দায়িত্ব থাকে, এবং দায় দায়িত্ব যেমন ট্যাক্স কালেকশন যেমন দায় দায়িত্ব, জনগণের নিরাপত্তা বিধান করার একটা দায় দায়িত্ব। সেই নিরাপত্তা বিধান করার জন্য এই সরকারকে রাষ্ট্রীয়ভাবেই সেটাকে করতে হবে। রাজনৈতিক মোকাবেলা হবে রাজনৈতিক অঙ্গনে, যেখানে ধরেন ডায়ালগের ব্যাপার আছে, বিএনপির সঙ্গে সমঝোতা করা যেতে পারে, কিন্তু সন্ত্রাসের ব্যাপারটা যখন চলে আসবে, সেটাকে বাংলাদেশের পুলিশ বাহিনী, বাংলাদেশের যে সমস্ত আইন মানে নিশ্চিতকরণের যে বাহিনীগুলো আছে, তারাই সেই সন্ত্রাস দমন করবে। এই জন্য দেখেন, যখনই পুলিশ, আমি জানি জিল্লুর রহমান জিল্লু বললেন যে পুলিশরা যখন বলছে এদেরকে গুলি করা উচিত, পুলিশরা বলতেই পারে, কারণ হচ্ছে আলটিমেটলি দ্য রেসপন্সিবিলিটি গোজ টু দেম। উনারও দায়িত্ব না, আমারও দায়িত্ব না, আপনারও দায়িত্ব না বাংলাদেশের সন্ত্রাস নির্মূল করা। না, আমি আপনাকে যদি থামিয়ে বলি যে হ্যাঁ, রেসপন্সিবিলিটি তাদের, হ্যাঁ, কিন্তু সেই রেসপন্সিবিলিটি পালন করতে গিয়ে আমি তো এরকম করে বলতে পারি না যে তার বংশ শুদ্ধ শেষ করে দিব। দেখেন, ভাষার প্রয়োগটা ভিন্ন জিনিস। একজন সন্ত্রাসী, সে অবশ্যই সন্ত্রাসী, সবার কাছে ঘৃণিত, এবং কেউ নিশ্চয়ই চাইবে না যে একজন সন্ত্রাসীর বিচার হোক বা হোক না, এই বিষয়ে কথা বল, নিশ্চয়ই বিচার হোক, কিন্তু একজন সন্ত্রাসী মানে এই নয় যে ওই পরিবার অথবা তার গোষ্ঠীর সবাই সন্ত্রাসী। এটি কি আমি জানি না কে এই কথা বলেছে, মানে কথা তো জি, রাজধানীর বুকেই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের বলেছেন। এই কথা গ্রহণযোগ্যতা নাই, বাজে কথা। কিন্তু যদি তারা বলে থাকেন যে আমরা, দেখেন কি কি করেছে সরকার প্রথমে সরকার রিওয়ার্ড ঘোষণা করেছে যে এদেরকে যদি ধরিয়ে দেওয়া যায় 10,000 20,000, আমার ঠিক টাকার অঙ্ক মনে নাই, 1 লাখ টাকা দেওয়া যেতে পারে, and which is reasonable, রিওয়ার্ড ঘোষণা করেছে। তারপর সরকার বলেছে যে সাংবাদিকরা যদি ছবি দিতে পারে, তাদের সরকারকে যদি সাপ্লাই করতে পারে, they will be arrested, এবং আইন অনুযায়ী তাদেরকে ব্যবস্থা করা হবে। সরকার সর্বোচ্চ শাস্তির বিধান করতে পারে পেট্রোল বোমা যারা ছুটছে তাদের জন্য। সো সরকার তো এই করতে পারে, এছাড়া আর কি বা সরকার করার আছে? আর রাজনৈতিক নেতারা যেটা করতে পারেন, যেটা আমরা বারবার বলেছি, they can open up a dialogue। এখন সেই ডায়ালগটা সংলাপ বাংলাদেশে হবে কিনা সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি যদি আপনাকে, আমরা আপনার কাছে আবার আসবো, তারপর আপনার কাছে যেতে চাই। আমি এই প্রসঙ্গে একটু দর্শকের প্রশ্নে ফিরে আসি। জি, আমাদের সঙ্গে রয়েছেন জহির, নিউ ইয়র্ক থেকে। জহির, আপনার প্রশ্নটি যদি করেন আমাদেরকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগ বর্তমান সরকার শেখ হাসিনা থেকে শুরু করে তার মন্ত্রী পরিষদ, তারা কথায় কথায় বলে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস দমন করবে। জি জি। গত পরশুদিন খবরে দেখলাম যে যুবলীগের অফিসে পেট্রোল বোমা পাওয়া গিয়েছে। জি জি। পুলিশ যে, র্যাব যে আপনার ছাত্র দল এবং ছাত্র শিবিরের ছেলেদের ধরে এনে বলে বন্দুক যুদ্ধে তারা মারা গেছে। এইটা কোন ধরনের মুক্তিযুদ্ধের চেতনা? 1। 2 নাম্বার হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এখনো সে এত টাইট অবস্থা আছে, সে সংলাপও করতে চায় না আর কারোর সাথে বসতেও চায় না। পেট্রোল বোমা তার পোষাচ্ছে না, এখন কি সুইসাইড বোমা শুরু হয়ে গেলে তখন উনি কোথায় পালাবে? এই দুটো প্রশ্নের উত্তর 2 ভাইয়ের কাছে চাচ্ছি, আপনার দয়া করে সুন্দরভাবে দুটো প্রশ্ন উত্তর দিবেন। আমি তো জঙ্গিবাদ হয়ে গেল, সুইসাইড বোমা হলে তো জঙ্গিবাদ হয়ে গেল। আমাদের আসলে দর্শক বলতে চাইছে যে যেহেতু প্রধানমন্ত্রী এত অনড় অবস্থানে রয়েছে, এই প্রশ্নের উত্তর আপনিই দেবেন, একটু যদি মনে রাখেন প্রশ্নটি। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন আটলান্টা থেকে, জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আপনার প্রশ্নটি যদি করেন। হ্যালো। জি জাহাঙ্গীর, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি যদি করেন। হ্যালো হ্যালো। খুব সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আমরা আপনার কাছে ফিরে এই যেতে চাই। প্রসঙ্গে শুধু এটুকুই বলবো যে সন্ত্রাস, আপনি বলেছেন সন্ত্রাস কিভাবে বন্ধ করা যায়, নাফিস ভাই বলেছেন যে এটাকে রাষ্ট্রীয়ভাবেই করতে হবে। আসলে বিষয়টা হাস্যকর এই জন্য যে রাষ্ট্রীয়ভাবে করবে, রাষ্ট্রই যেখানে সন্ত্রাসী। বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রের দায়িত্বে যারা দখলদার যারা রয়েছেন তারাই সন্ত্রাসী। আপনি গত 6 বছরে দেখেন, গত 6 বছরের একটা জরিপ ছিল, আমি এক্সাক্ট ফিগার বলতে পারছি না, যেটা একটা হিউম্যান রাইটসের জরিপ ছিল, যে 5,000-এরও অধিক লোককে, বিরোধী রাজনৈতিক কর্মীকে হত্যা করা হয়েছে। আচ্ছা, 1,000-এরও বেশি লোককে গুম করা হয়েছে এবং খবর নাই, মোর দেন 1,000। অনেক, এর মধ্যে অনেক সাবেক এমপি বা আরও শ্রমিক নেতা অনেকেই রয়েছেন। এবং ইদানিং আমরা জানি যে বিরোধী দল কোনো মিছিল করলেই সরাসরি গুলি করা হয়। মিছিল করলেই পুলিশ প্রত্যেকটা পয়েন্টে থাকে, র্যাব থাকে, জিবিজিবি থাকে, মিছিল বের করলেই গুলি করা হয় সরাসরি। শুধু গুলি নয়, বাসা বাড়িতে কেউ থাকতে পারতেছে না, বাসার থেকে ধরে আনা হচ্ছে, বাসার সামনে এনে হত্যা করা হচ্ছে, পরে বলা হচ্ছে ক্রস ফায়ার। তো রাষ্ট্রই যেখানে সন্ত্রাসী, রাষ্ট্রের যারা দায়িত্ব আজকে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে তারা, সেখানে পেট্রোল বোমা তো কোনো মুখ্য বিষয় না। পেট্রোল বোমা তারাই মারাচ্ছে এবং পেট্রোল বোমা নিরসন করবেন আলোচনাটা মনে হচ্ছে সারা দেশ বোধহয় আজকে পেট্রোল বোমাটাই মুখ্য বিষয়। তারা এভাবে চিত্রিত করার চেষ্টা করছেন। মূলত পুরো রাষ্ট্রটাই সন্ত্রাসী চলছে। এবং আরও একটা জিনিস আপনারা দেখবেন যে শেখ হাসিনা বলে থাকেন যে হুকুমের আসামি। বেগম খালেদা জিয়ার এখন পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই, কোনো বক্তব্য নাই যে কোথাও তিনি কাউকে হত্যা করার হুমকি দিয়েছেন, কোনো রেকর্ড নাই আজ পর্যন্ত। হুকুমের আসামি যদি বলা হয় তাহলে হুকুমের আসামির কিন্তু রেকর্ড শেখ হাসিনার রয়েছে। তিনি হুকুম দিয়েছিলেন এক সময় লগি বইটা নিয়ে বেরোয়ার জন্য এবং মানুষ লগি বইটা নিয়ে মানুষ হত্যা করেছে রাস্তায়। হুকুমের আসামি তিনি রয়েছেন প্রকাশ্যে। হুকুমের আসামি শেখ হাসিনা রয়েছে, তিনি প্রকাশ্যেই চিটাগাঙ্গে বলেছিলেন যে আমাদের একজনকে হত্যা করলে তাদের 10 জনকে হত্যা করো। তো হুকুমের আসামি শেখ হাসিনার এ ধরনের ইতিহাস রয়েছে। জি, আমাদের দর্শক যে প্রশ্নটি করেছিল জহির, যে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাসীদের এবং মুক্তিযুদ্ধের চেতনা যেটা বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা যদি আমরা যাই, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্যই বর্তমান বিরোধী দলের ম্যাডামের যে আন্দোলন চলছে, মুক্তিযুদ্ধের চেতনার জন্যই। মুক্তিযুদ্ধের চেতনাটা কী ছিল? মুক্তিযুদ্ধের চেতনা, মূল চেতনাটাই ছিল গণতন্ত্র। জি, আমাদের দর্শক আসলে প্রশ্ন করেছে যে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাসীদের দমন করা হবে, সেক্ষেত্রে আওয়ামী লীগ অফিসে পেট্রোল বোমা পাওয়া গেল, পরে দেখা গেল যে বিএনপি এবং শিবিরের নেতাকর্মীদের সেটাই তারা করছেন। এবং শুধু তারা তো এই পেট্রোল বোমা আওয়ামী লীগের অফিসে পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগের ছেলেরা মারছে, কিন্তু তারা বিএনপি এবং শিবিরের ছেলেদেরকে ধরছে। এটা মানে ক্রমাগতভাবে চলছে। এটা তারা যে ফিগার দিয়েছেন একটু আগে আপনি বললেন যে 100 কতজনকে ধরা হয়েছে এর মধ্যে গত সপ্তাহের হিসাব। এটা হলো কি তাদের এটা মানে এটা কোনো অফিসিয়াল বক্তব্য না, এটা একটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক পরিসংখ্যান এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত একটা পরিসংখ্যান। তো এর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমি এই জিনিসটা দর্শকের প্রশ্নের সাথে আমি একমত হয়েই বলবো যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনাটা কিন্তু গণতন্ত্র। সেই গণতন্ত্র থেকে কিন্তু আওয়ামী লীগ যখনই ক্ষমতা যায় সেটা থেকে সরে আসে। বিএনপির আজকের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র বাস্তবায়নেরই আন্দোলন। কিন্তু দুঃখজনকভাবে মুক্তিযুদ্ধের চেতনা বলে তারা কিন্তু এটাকে একটা রাজনৈতিক ব্যবসা হিসাবে নিয়েছে বর্তমান সরকার বা আওয়ামী লীগ। তারা কোথায় কোথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। আমি সেদিন একজন পুলিশ অফিসারকে, সম্ভবত র্যাবের ডিজি, তাকেও বলতে শুনেছি এই মুক্তিযুদ্ধের চেতনার পরিপ্রেক্ষিতে আন্দোলন দমন করা হবে, এই ধরনের একটা বক্তব্য ছিল। একজ্যাক্ট আমি ওয়ার্ডটা মনে নেই। তো তারা খুব অহরহই এই মুক্তিযুদ্ধের চেতনাকে তারা রাজনৈতিক ফায়দা লুটার একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে। এবং বাস্তবতা হলো মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী কিন্তু কাজ তারা করছে। আমি একটা ছোট্ট উত্তর দিই। জি, আমি বলি যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা স্বাধীন, সার্বভৌম, শোষণহীন, উন্নয়নশীল সমাজ ব্যবস্থা।
অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফাউন্ডেশন আমাদের লিবারেশন ওয়ার। এখন মুক্তিযুদ্ধের চেতনাকে বলা হচ্ছে এই জন্যে যে সেই উন্নয়নশীল স্বাধীন সার্বভৌম শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করার জন্যে যে অবস্থার প্রয়োজন সেই অবস্থা বাংলাদেশে এখন নাই। কারণ সন্ত্রাসী সমাজে আপনার শোষণহীন উন্নয়নমূলক কার্যকলাপ সম্ভব নয়, এবং এই জন্যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে ব্যবহার করা হচ্ছে। এবং প্রশ্ন হচ্ছে যে আবারও পেট্রোল বোমা, আপনি যেহেতু ভিন্ন দল করে, সরকারি দল করেন না, আপনি সরকারের বিরুদ্ধে দল করেন, আপনি হয়তো বলবেন যে পেট্রোল বোমা সরকারের পৃষ্ঠপোষকতায় হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেন, বিরোধী দলের কোনো বক্তব্য কোনো নেতার মুখে আমি এখনো শুনিনি যে হ্যাঁ এদেরকে হাতে নাতে ধরা হোক, পেট্রোল বোমা যারা মারছে। এরকম বলেছে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বলেছে, এবং প্রধানমন্ত্রী নাফিস ভাই, বিরোধী দলের বক্তব্য কিন্তু যে বিএনপি চেয়ারপারসন নিজেও সংবাদ মিডিয়াতে সম্মেলন করে বলেছেন যে যারা এই কাজটা নিন্দা করি। আপনি দেখেন ইদানিং কিন্তু, সরি ইন্টারাপ্ট করার জন্য, যে আমরা ইদানিং আসলে এই বিষয়ে আমাদের সঙ্গে একজন মুক্তিযোদ্ধা রয়েছে, তার আচ্ছা, ঠিক আছে। মতামতটা নিয়ে ফিরে আসি। আমাদের সঙ্গে ক্যালিফোর্নিয়া থেকে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা সর্দার আব্দুল খালেক। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। জি প্লিজ আপনার মতামত অথবা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই। আমি আপনার আমি বলতে চাচ্ছি যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি যখন এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি তখন আমার বয়স ছিল 17 থেকে 18 বছর। আমি একজন ছাত্র ছিলাম। আমি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলাম না। আমি দেশ এবং জাতির জন্য যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করছি। স্বাধীনতার যুদ্ধে আমার কোনো চাওয়া পাওয়ার ছিল না। আমি দীর্ঘ 15 বছর যাবতে প্রবাসে আছি। প্রবাস থেকে বহু রেমিটেক্স বাংলাদেশে পাঠাই। এই বাংলাদেশে যে রেমিটেক্স পাঠাই, এই রেমিটেক্সের কারণেই বাংলাদেশ আমাদের প্রবাসীদের এই রেমিটেক্সের কারণে এতটা উন্নয়ন হয়েছে। কিন্তু এই উন্নয়ন নিয়ে যে সব সরকার এবং রাজনৈতিক দলগুলি বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এদের বিরুদ্ধে কোনো সরকার বা ওই দেশের সাধারণ মানুষ কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা, এটা আমার প্রশ্ন। আর আমি বলতে চাই, যারা স্বাধীনতা চায় নাই, দেশ মাটি চায় নাই, যারা আমাদের মা বোনের ইজ্জত হনন করছে, 30 লক্ষ মানুষদেরকে শহীদ হয়েছে তাদের কারণে, তারা আজকে এই ধরনের আস্ফলন দেখায়, বোমাবাজি, পেট্রোল বোমা সেই করে, এইটার প্রতি কোনো প্রতিকার হবে না, এটা আমি জানতে চাই। আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে এই যুদ্ধবিরতির বিচার কখন শেষ হবে? জি, আমরা যদি আমি জি আমরা আপনার প্রশ্নগুলো 62 এর কাছাকাছি, তো এইটাই আমার প্রশ্ন ভাই। জি, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন ছিল যে আপনি একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। বর্তমান বাস্তবতায় আপনি কি মনে করেন কি হওয়া উচিত সবার আগে অন্ততপক্ষে দেশে শান্তি অথবা স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য? হ্যালো হ্যালো এদেশের শান্তি শৃঙ্খলা ফিরে আনার জন্য হ্যাঙ্গিং অবস্থায় যুদ্ধ অপরাধীদের বিচার শেষ করার পরে হলেই আমার মনে হয় যে এই দেশের যে একটা রাজনৈতিক প্রতিহিংসা, এই প্রতিহিংসা দূর হবে, দেশে একটা সামাজিক রাজনৈতিক অবস্থা ফিরে আসবে। এটা আমার বিশ্বাস এবং আমি এটা বিশ্বাস করি। আমি বহু দেশের ইতিহাস পড়েছি এবং সেই সব দেশের ইতিহাসে যুদ্ধ অপরাধীরা কোথাও পার পায় নাই, তাদের বিচার হয়েছে। এখনো পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ অপরাধীর বিচার হয়। আমার দেশে মাটিতে কেন যুদ্ধ অপরাধীদের বিচার হবে না, এটা আমার প্রশ্ন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আরো দুজন দর্শক রয়েছে, তাদের প্রশ্ন নিয়ে ফিরে আসি আমরা। জি, আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন নিউ ইয়র্ক থেকে আজাদ। আজাদ, আপনার প্রশ্নটি যদি করেন। জি, আমার প্রশ্নটা হলো, আমি প্রথমে সরাসরি প্রশ্ন করব আপনাদের এই জনপ্রিয় একটি টক শো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মাধ্যমে আমরা অনেক আলোচনা, অনেক কিছু শুনতে পাই। আমার একটাই হলো যে বাংলাদেশের যে এই পরিস্থিতি, এটার মূলে কি? মূলত একটা নির্বাচন। আওয়ামী লীগ সরকারের নিরপেক্ষ নির্বাচন দিতে ভয়টা কোথায়? তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আওয়ামী লীগ সরকারের ভয় কোথায়? যদি দেশের এই শান্তি ফিরিয়ে আনতে হয়, আলোচক বৃন্দ বা যারা আলোচনা করেন শুনেন, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি,
একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলেই তো এই সমস্যার সমাধান হয়ে যায়। জি, জি। তাহলে আমাদের আর যাদের কোনো সমস্যা থাকে না। আর স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কি এক না একতন্ত্র? আরেকটি কথা আমি না বললেই নয়, কিছুক্ষণ আগে আপনাদের এক প্রশ্নকর্তা টেক্সাস থেকে নজরুল সাহেব, জি, জি। উনি মনে হয় আমার কাছে উনি মেধা বিক্ষতগ্রস্ত। যারা টকশোতে আছেন তারা অবশ্যই এখানে মেধা এবং তাদেরকে নিয়ে আসতেন আপনারা। আমি একজনকে ব্যক্তিগতভাবে চিনি, উনি জিল্লুর রহমান জিল্লু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু ছাত্রই না, উনি মেধাবী ছাত্র এবং দীর্ঘদিন রাজনীতির সাথে উনি জড়িত। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজাদ। আমরা একটু আগেই বলেছি যে উপকৃত হবে ওনাদের আলোচনা নিয়ে, এবং ওই ধরনের মানসিক বিক্ষতগ্রস্ত লোকদের আমরা আসলে এটা বলতে চাই না। লাইনটা আজাদ, কেটে দেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলেছিলাম যে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হব। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে খুব সম্ভবত এটি একটি সমস্যা। সেই একই কারণে আপনার এই কথাকেও আমরা নিতে পারছি না। আমরা চাই, নজরুল সাহেব তার মতামত দিয়েছে, আপনি আপনার মতামত দিয়েছেন। জি, আমাদের সর্দার আব্দুল খালেক যে প্রশ্নটি প্রথম করেছিলেন, আমি আপনার সঙ্গে এবং দুজনের কাছে এই প্রশ্নটি আনতে চাই, যেহেতু আবার ঘুরে ফিরে বিষয়টি এসছে যে জামাতকে সঙ্গ ছাড়তে হবে। আমরা দেখলাম 3 দিন আগেই দেখলাম আইনমন্ত্রী বলছেন যে একজন বিচারক তার রায় লিখছে না বলেই একজন যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকর করা যাচ্ছে না, এবং তিনি সেটাও বলেছেন যে এই রায় না লেখার মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এবং আমরা দেখছিলাম যে 5 জানুয়ারির আগে, বেশ কিছুদিন আগে থেকেই, যে বেশ কয়েকটি রায় ঝুলন্ত অবস্থা রয়েছে এবং যে কোনো সময় কার্যকর হতে পারে এরকম একটি বাস্তবতা ছিল। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 মাস 2.5 মাস ধরে যুদ্ধাপরাধের বিষয়টি একদমই কেমন চাপা পড়ে গেছে। চাপা পড়ে যাচ্ছে না, আবার উঠেছে। জি, আবার উঠেছে। যে এবং সেটি হচ্ছে, অনেকেই বলছেন যে বোধহয় খুব সম্ভবত রাজনৈতিক বাতাস অন্যদিকে প্রবাহিত করার একটি, আপনি কি মনে করেন আসলে কেন? দেখেন, আওয়ামী লীগের ইলেকশন এজেন্ডা ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা, এবং সেই অনুযায়ী 2009 সনে আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল 1973 অ্যাক্টের এক্সিকিউশন আপনার ইমপ্লিমেন্টেশন হয়েছে 2009। এবং আপনার মনে আছে যে 1600 লোকের যাচাই বাছাই করার পরে 9 জন জামাতি এবং 2 জন বিএনপির লোকের বিরুদ্ধে বিচার কার্য শুরু হয়েছে, এবং এ পর্যন্ত ফাঁসির আদেশও হয়েছে, ফাঁসি কার্যকর হয়েছে। জি, জাতীয় পার্টিরও একজনের আদেশ হয়েছে। সো ইট ইজ ইন দ্য পাইপলাইন এটা আছে, এবং আমার মনে হয় এটা এক্সিকিউশন হবে, কারণ আওয়ামী লীগের এটা একটা ইলেকশন এজেন্ডা। এখন ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ, তো এই কথাটা ভুললে চলবে না যে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, কিন্তু আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। সুতরাং একটা রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন সময়ে রাজনীতির খেলা তাদেরকে খেলতে হবে। দিস ইজ এ গেম, পলিটিক্যাল গেম। যে আওয়ামী লীগ আজকে 2009-এ জামাতের মানে যুদ্ধাপরাধীদের বিচার করতে চেয়েছে, সেই একই আওয়ামী লীগ 1996-তে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনে জামাতকে তাদের সঙ্গে সম্পৃক্ত করেছিল। And that's what politics is all about. এখন আমরা পলিটিক্সের এই পার্টগুলোকে পছন্দ করি না, বাট দ্যাট ডাজন্ট মিন যে এই কাজগুলো হবে না। বিএনপিও তাই করবে, প্রয়োজনে একবার জামাতের সঙ্গে থাকবে, আবার জামাতের সঙ্গে থাকবে না। আপনি বাম দলের অবস্থা দেখেন। কিন্তু সরকার তো এটা একটি শর্ত হিসেবেই দিচ্ছে যে জামাতকে ছাড়তে হবে। হ্যাঁ, সরকার এই জন্যই দিচ্ছে, কারণ দেখেন জামাতের আইনি রেজিস্ট্রেশন, আমি এই জন্যই আমার এই ডায়েরিটা খুলেছি, যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972 ক্লজ 90B, 90-এর বিতে একটা কথা লেখা আছে যে গোল অফ রিজার্ভিং অ্যাটলিস্ট 33% অফ অল কমিটি পজিশন ফর উইমেন। তার মানে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোই রেজিস্ট্রেশন করতে পারবে যে দলের উদ্দেশ্য হবে 2020 সনের মধ্যে তাদের 33% এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা মহিলা হবে। জামাতের কি এটা করা সম্ভব? জামাতের পক্ষে সম্ভব না। যার জন্য আপনি মনে আছে সুপ্রিম কোর্ট থেকে 2010-এ একটা রায়ও এসেছে, তাদের নিবন্ধন বাতিল হয়েছে। কিন্তু আমি একই সঙ্গে আপনার কাছে যদি জানতে চাই, আমরা আসবো জিল্লুর রহমান জিল্লু আপনার কাছে বিষয়ে, আমরা আসলে আজাদের প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসবো, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে। যেহেতু সরকারের এত বেশি একটি শক্ত অবস্থান রয়েছে যে তারা জামাতের সঙ্গ ছেড়ে বিএনপিকে সংলাপের দাবি তুলতে বলছে, এবং তারা বারবারই বলছে জামাত একটি জঙ্গি সংগঠন, ব্লাবলা অনেক ধরনের বিষয় তারা জামাতের ব্যাপারে বলেছে, এবং জামাতকে নিষিদ্ধ করার দাবিও বিভিন্ন মহল থেকে উঠেছে। বিশেষ ট্রাইব্যুনালও এই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেবে, এবং আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালত একটি রয়েছে।
কিন্তু সরকার যেহেতু মনে করছে যে জামাত একটি জঙ্গি সংগঠন, তাদের নিষিদ্ধ কেন করছে না? নিষিদ্ধ করছে না অনেকগুলো কারণে। কারণ হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টিকে কারেকশনের যখন আপনি নিবন্ধন বাতিল করার সময় ওই একই সময় নিবন্ধন বাতিল করা মানে দলটি নির্বাচনে যেতে পারছে না, Right. কিন্তু রাজনৈতিক দল হিসেবে যেহেতু Right. সে রয়েছে, দুটো problem আছে, আপনি তাকে তো শর্ত দিতে পারছেন না। Right, দুটো প্রবলেম আছে। কারণ হচ্ছে আমরা এটা দেখেছি, আপনার মুসলিম ব্রাদারহুডে দেখেছি, ইজিপ্টে দেখেছি, যখন আপনি একটা দলকে রাষ্ট্রীয়ভাবে বাতিল করে দেন সে তখন আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং তখন একটা সাধারণ দল জঙ্গি দল হয়ে যায়। একটা পলিটিক্যাল আপনার 20-25 ইয়ার্সের পার্সপেক্টিভে বিগার পিকচার যে আপনি একটা দলকে চট করে বাতিল করে দিতে পারেন না, করলে তার অস্তিত্ববিহীন হয়ে যায় না সে। এবং আপনি দেখবেন এই জামাত, আপনার মনে আছে জিয়াউর রহমান যখন জামাতকে আবার মানে গোলাম আজমকে আবার ফেরত আনলেন তখন জামাত কিন্তু অন্য নামে ইসলামিক, আমার ঠিক নাম আইডিয়াল, ইয়েস, ইসলামিক ডেমোক্রেটিক লীগ, ইসলামিক ডেমোক্রেটিক লীগ হিসেবে জামাত কিন্তু তখন এসেছিল। তার মানে আপনি যদি জামাতকে আজকে ব্যান করেন, জামাত উইল বি ইন ডিফারেন্ট ফর্ম এন্ড জামাত উইল বি মোর অ্যাগ্রেসিভ এন্ড ভায়োলেন্ট। এটা হয়তো আমি বিবেচনা করি। যদি আপনাকে একটু থামিয়ে বলি, পৃথিবীর ইতিহাসে যাওয়া দরকার নেই, আমাদের যদি আমাদের বাংলাদেশের কথা ধরি, যে পার্বত্য চট্টগ্রামের জন্য আমরা দেখলাম সন্তুল্লাহ আমার সঙ্গে কথা বলেছে এবং তারা তো অস্ত্র হাতে প্রকাশ্যেই যুদ্ধ করেছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেছে। অনেকে এই দাবি করেন, বাংলাদেশের অন্ততপক্ষে যারা সুশীল সমাজ রয়েছে, যে দেশের প্রয়োজনে, দেশের শান্তির প্রয়োজনে প্রধানমন্ত্রী সব শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলতে পারেন এবং সেক্ষেত্রে যাদের প্রতি বারবারই সন্ত্রাসের আঙ্গুলি নির্দেশ করা হয় তাদের সঙ্গে আরো বেশি করে আলোচনায় বসা উচিত। আপনি কি মনে করেন? আমি মনে করি গণতন্ত্রে সেটাই বিধান, গণতন্ত্রে সেটাই নিয়ম। এবং দেখেন, যদি প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ বিএনপিকে বলে যে আপনাকে জামাত ছেড়ে আলোচনা আসে, সেটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আমি মনে করি। প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ কেন ডিক্টেট আওয়ামী লীগ বিএনপি কোন কন্ডিশনে আসবে, এটা বিএনপির নিজস্ব ব্যাপার। কিন্তু জামাতের বিরুদ্ধে যদি আওয়ামী লীগের কোনো বক্তব্য থাকে সেটা গণতান্ত্রিক, গণতন্ত্রে এই রেওয়াজ আছে যে আপনি বলতে পারেন যে। কিন্তু সেক্ষেত্রে কি আসলে সরকারের এই যে একটি দলকে ছেড়ে আসার পরে সংলাপ হবে, এই ধরনের কথা গণতান্ত্রিক? আমি বললাম এই জন্য শিষ্টাচার বহির্ভূত। আমরা জিল্লুর রহমান জিল্লু, আপনার কাছে যেতে চাই। আজাদ যেমনটা বলেছিলেন যে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা নির্দলীয় একটি সরকারের অধীনে একটি নির্বাচন দিলেই তো পরিস্থিতি শান্তিপূর্ণ হয়ে যায়, এমনটা মনে করছেন তিনি। কিন্তু সরকার তো বারবারই বলছে যে তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার কোনো উপায় নেই, কেন আদালত থেকে এটা বলা হয়েছে, যে কারণে এটা বাদ দেওয়া হয়েছে সংবিধান থেকে। তাহলে তো আর এটি হচ্ছে না। ধন্যবাদ। প্রথমে হলো গিয়া যুদ্ধোপরাধী বিষয়টা নিয়ে একটু বলি। নাফিস ভাই বলেছেন যুদ্ধোপরাধী বা এই প্রসঙ্গে বিএনপি কিন্তু পরিষ্কারভাবেই বলে এসেছে যে যারা অপরাধ করেছে বিএনপি সবাই বিচার চায়, বিচারটা হতে হবে স্বচ্ছ। আমরা দেখেছি অনেক বিচার যেগুলো স্বচ্ছ ছিল না, বিচারে অনেক বিষয়বস্তু এসেছে যেগুলো স্বচ্ছ ছিল না। স্বচ্ছভাবে বিচার হোক, সেখানে যদি কেউ দোষী হয় তার শাস্তি হতে পারে। আর আপনি তারা যেটা বলেছেন শেখ হাসিনা যে জামাতকে ছেড়ে আসুক বিএনপি, তাইলেই সংলাপ হবে। শেখ হাসিনার হবে না বলেছেন যে জামাতকে ছাড়তে হবে, এটা বরাবরই এটা শর্ত তারা দেন। তো আমি মানে যেটা নাফিস ভাই বলেছেন, আমি একইভাবে বলবো যে বিএনপি কাকে ছাড়বে কাকে না ছাড়বে এটা তো দেখে না ডিকটেটার্স তারা। হ্যাঁ, তারা বলেছেন তাদের হয়তো একটা পলিটিক্যাল স্ট্যান্ড বাজি এটা, বাট তারা কোন অবস্থান হলে তারা আলোচনায় যাবেন সেটাই তো তারা নিজেরাই কনফিউজ করে ফেলেন। কারণ একবার তারা বলেন কোনো আলোচনাই না, বিএনপি সন্ত্রাসী সংগঠন, একবার বলেন জামাত ছাড়লে হবে, একবার বললেন পেট্রোল বোমা মারা বন্ধ করেন। তাদের আসল অবস্থানটা কি সেটাই কিন্তু তারা নিজেরাই কনফিউজ করতেছেন। তো তাদের বিভিন্ন ধরনের বক্তব্যের মধ্য দিয়ে এটাই ক্লিয়ার হয় যে আসলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনো আলোচনা ইন্টারেস্টেড না। এটা তাদের বাটম লাইন। তারা যে কোনোভাবেই হোক, রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে হোক বা যেভাবে হোক, তারা ক্ষমতায় থাকতে চান, তাদের সেই প্রক্রিয়া তারা আগাচ্ছেন। আর নিরপেক্ষ নির্বাচনের যে প্রশ্নটা আপনি মনে করছেন যে আলোচনায় কোনো আগ্রহী না, সেক্ষেত্রে কি আমরা আজাদের এই প্রশ্নটা নিয়ে আলোচনা করার দরকার আছে? যে তারা সরকার আলোচনায় কোনো আগ্রহী না, এটা তাদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে এবং রিসেন্টলি শেখ হাসিনার বক্তব্যের মধ্যে তারা ক্লিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন যে কার সাথে আলোচনা করব। এখন সেই আন্দোলন হয়তো আন্তর্জাতিক চাপে হোক, দেশের অভ্যন্তরে আন্দোলনের কারণে হোক, এক সময় তাদের আন্দোলন মানে আলোচনা করতে তারা বাধ্য হবেন আমি বিশ্বাস করি। এবং আলোচনার মধ্য দিয়ে একটা যেটা বলা হয়েছে যে আপনি বলেছেন যে তারা কোর্টের মাধ্যমে একটা রায় এসেছে, মানুষ চাইলে সব কিছু করতে পারে। যখন 96 ফেব্রুয়ারিতে তত্ত্বাবধায়ক কোনো সিস্টেমই ছিল না,
তখন কিন্তু বিএনপি সবাই দাবির মুখে সেটি বিএনপি করতে বাধ্য হয়েছে, কারণ আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথে বিপুল সংখ্যক মানুষ ছিল, তাদের নেতারা ছিল, রাজপথ দখলে ছিল। আপনাদের নেতাদের সেটা আমি এই প্রসঙ্গে বলি, আপনি বাংলা তৎকালীন ইতিহাস দেখেন, বিএনপি কিন্তু এভাবে বিএনপি দলীয়করণ করে নাই আইন শৃঙ্খলা বাহিনীকে, এবং বিএনপি রাস্তায় মানে মিছিল করলেই যে গুলি করে এই ধরনের কাজ করে, যদি করতো সেদিন রাস্তায় আপনি আওয়ামী লীগের কারো দেখতেন না। আজকে যেটা হচ্ছে বাসার থেকে ধরে নিয়ে হত্যা করা হচ্ছে, রাস্তায় মিছিল করলেই গুলি করা হচ্ছে। র্যাপ আপ করি যে আপনাদের নেতারা দাবি আদায় করতে চান সরকারের কাছ থেকে, এবং আপনাদের কথায় সরকার খুব শক্ত অবস্থানে রয়েছে, গুলি করছে, তাহলে আপনাদের নেতারা চান যে তারা সহি সালামতে থাকবে কিন্তু দাবিটি আদায় হয়ে যাবে, এমন তো হওয়ার সম্ভাবনা বাংলাদেশে না। নেতারা যে সবাই সেভাবে না, নেতারা অনেকে আপনারা জানেন, অনেকেই অলরেডি কারাগারে রয়েছেন, অনেকে পরিস্থিতির কারণে হয়তো আত্মগোপন করে তাদের কর্মীদের নিয়ে কাজ করছেন। তবে এটা খুব পরিষ্কার যে মানে যেভাবে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করা হচ্ছে, এই সন্ত্রাসের মুখে আপনি রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গুলির মুখে পড়বে। আমরা দেখলাম আপনাদের দলের পক্ষ থেকে তো আজকেই কর্মসূচি রয়েছে যে সারা দেশে বিক্ষোভ, তো সারা দেশে বিক্ষোভটা কিভাবে করবেন আপনারা, যেহেতু আপনি বলছেন যে এই অবস্থা, তাহলে সারা দেশে বিক্ষোভ ডেকে আপনি সাধারণ মানুষকে তো বিপদের মধ্যেই ঠেলছেন। সাধারণ মানুষ বিপদের মধ্যে না, বিক্ষোভ হবে, সে হয়তো স্বাভাবিকভাবে বিক্ষোভে যে সংখ্যক লোক আসার কথা সেটা হয়তো হবে না, বাট দেয়ার উইল বি বিক্ষোভ। তো রাজনৈতিক কর্মসূচি চলবে, সরকার সন্ত্রাস করছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস, তার পরিপ্রেক্ষিতে তো বিএনপি সন্ত্রাস করতে পারবে না। বিএনপি আমরা আসলে শেষ করব। দর্শক, আমরা দুঃখিত, আমাদের সঙ্গে অনেক দর্শক ছিলেন, তার মধ্যে আটলান্টার জাহাঙ্গীর রয়েছেন। আমরা দুঃখিত জাহাঙ্গীর, আপনাকে একবার আমরা আসলে আমন্ত্রণ জানিয়েছিলাম আপনার প্রশ্ন করার জন্য, তখন আপনাকে পাইনি, আমরা দুঃখিত। এখন আছেন রয়েছেন? জি, আপনার প্রশ্নটি যদি করেন, জি প্লিজ আপনার প্রশ্নটি যদি করেন, আমরা আপনাকে একবার আমন্ত্রণ জানিয়েছিলাম, আমরা দুঃখিত, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো এই যে সুশীল সমাজে এখন বলতেছে এদের দুই দলের সাথে আলোচনা করতে, আসলে একটু যে ওদেরকে প্রশ্ন করেন যে 20 দলের কাছে জিজ্ঞাসা করেন যে তারা 20 দল এরা 20 বছর একটা মানে ইয়েতে থাকবো নি, আর 14 দলের কাছে মানে জিজ্ঞাসা করেন এরা 20 বছর এক দলে থাকবো কিনা। জি, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হলো, ওই বিএনপি বলতেছে আওয়ামী লীগে ভোট হরণ করে নিয়ে গেছে, আসলে ভাই ওই কথাটা হলো বিএনপি ভোট বর্জন করছে, পাবলিকে ভোট দিতে পারে না, কথা বুঝছেন? জি জি জি। এখন আওয়ামী লীগের কাছে হেরা চাইতেছে পাবলিকের ভোটটা ফিরে দেওয়ার জন্য, কিন্তু আসলে রিয়েলটা হলো সে ভোট বর্জন করলো তারা। এখন আওয়ামী লীগে কিসের ভোট ফিরে দিত, একটু বিএনপির বাইরে একটু জিজ্ঞাসা করেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠান শেষ পর্যায়ে রয়েছি, যদি আপনি একটু ছোট করে আমাদের হ্যাঁ, আমি এটুকুই বলবো। আগে একজন দর্শক বলেছেন যে বারবার আগে বলা হয়েছিল যে এটা নিরপেক্ষ এবং ইনক্লুসিভ এবং প্লেইং লেভেল ফিল্ড হোক, এই ধরনের ইলেকশন দেওয়ার জন্য। সেই একটা দর্শকও বলেছিলেন সেটা কখনো করা হয় নাই, কারণ যারা ক্ষমতাসীন তারা জানেন যে নিরপেক্ষ নির্বাচন হলে তাদের সেই নির্বাচনের ফলাফল তাদের জন্য কি হবে সেটা তারা বুঝতে পারেন, গতিকেই তারা সেদিকে যাননি। তো যাননি বলেই তারা যেভাবেই হোক আজকে তারা একটা সংসদ প্রতিষ্ঠা করেছেন, যদিও তারা সেটাকে জাতীয় সংসদ বলেন। আমি মনে করি এটা জাতীয় সংসদ না, জাতিকে রিপ্রেজেন্ট করে না। মানে আক্ষরিক করতে হয় জাতীয় সংসদ হলেও মানে বৃহত্তর একটা পরিসরে সেটা জাতীয় সংসদের মতো যে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, সেই ব্যাকগ্রাউন্ড এই জাতীয় সংসদের নেই। বাস্তবতা হলো এই জাতীয় সংসদ যারা রয়েছেন আওয়ামী লীগ এবং তাদের সমমনাদের একটা জাতীয় কেন্দ্রীয় কমিটি টাইপের বিষয়টা, তারা যা ইচ্ছা সেখানে আইন পাস করতে পারেন, বিরোধিতা করার কোনো লোক নাই। এবং দর্শক বলছিলেন যে 20 দলীয় জোটে যারা রয়েছেন অথবা 14 দলীয় জোটে যারা রয়েছেন তারা কতদিন এই জোটে থাকবে। আমরা নাফিস আহমেদ খান আজকে আর আপনার কাছে যেতে পারছি না, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে। দর্শক, আমি আপনাকে বলি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে দল বদল এবং জোট বদল খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা জানি না আসলে সেই স্বাভাবিক বিষয়টা যদিও খুব বেশি স্বাভাবিক নয়, কারণ মতাদর্শের ভিত্তিতে সেটা হওয়া উচিত, কিন্তু বাংলাদেশে সেটি খুব বেশি দেখা যায় না। এই কারণে আমরা অন্তত
পক্ষে আমরা জানি না যে কত দিন তারা একসঙ্গে থাকতে পারবে। যাদের প্রশ্ন নিতে পারেনি দর্শক, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আপনাদের প্রশ্নগুলো নিতে পারিনি। আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব। যেতে যেতে 2-3টি বিষয় আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে ভাগাভাগি করে নিতে চাই। সংলাপের উদ্যোগ নিয়েছিল নাগরিক সমাজ, এবং নাগরিক সমাজ এরই মধ্যে একটি কমিটি করার প্রক্রিয়া শুরু করেছে, যেখানে মূলত তারা আহ্বায়ক করার চেষ্টা করছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদাকে। কিন্তু সেই সংলাপের আহ্বান এবং নাগরিক সমাজকে কঠোরভাবে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী, এবং বিএনপির পক্ষ থেকেও খুব বেশি একটি ইতিবাচক সাড়া এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। অর্থাৎ নাগরিক সমাজের সংলাপের উদ্যোগ সেটি খুব বেশি একটি আলোর মুখ দেখবে না, সেটি প্রাথমিকভাবে বলাই যায়। এই বাস্তবতায় প্রধান দুটি শিবিরের শীর্ষ দুই নেত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের প্রতিনিধি দেখা করেছেন, এবং তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন সংলাপের উদ্যোগ নেওয়ার জন্য। একই দিনে 20 দলীয় জোট নেত্রীর সঙ্গে দেখা করেছেন ব্রিটিশ হাইকমিশনার, এবং তিনি তার সঙ্গে কথা বলার পরে সাংবাদিকদের জানিয়েছেন যে সব রাজনৈতিক দল ও সভানেত্রী যেন তাদের কর্মের পরিণতি সম্পর্কে পরিপূর্ণভাবে ভাবেন। অর্থাৎ অনেকটা হুমকির সুরেই তিনি বলেছেন। আরও একটি সংবাদ আপনাদের দিয়ে রাখতে চাই। বাংলাদেশে খুব শীঘ্রই আসছে নতুন ভারতীয় হাইকমিশনার, এবং যিনি ছিলেন বাংলাদেশে, তিনি ভারতে 6ষ্ঠ বার্ষিক সম্মেলন, অর্থাৎ ভারতীয় যেসব হাইকমিশনার রয়েছেন, কূটনীতিকরা রয়েছেন, তাদের একটি সম্মেলন হয়। সেই 6ষ্ঠ সম্মেলনে অংশ নিয়ে তিনি একটি প্রতিবেদন জমা দিয়েছেন ভারতের সরকারের কাছে। সেখানে তিনি বলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার খানিকটা সফল হয়েছে, এবং তারা বিশ্বাসী যে সেটি করতে সক্ষম হবে, এবং সরকার এখনই জরুরি অবস্থা নিয়ে কিছু ভাবছেন না। একই সঙ্গে তিনি কয়েকটি অঞ্চলকে চিহ্নিত করেছেন যে অঞ্চলগুলো বাংলাদেশে সবচেয়ে বেশি সহিংসতা এখন পর্যন্ত হচ্ছে, যার মধ্যে ঢাকার নাম রয়েছে। এটি হচ্ছে ভারতের হাই কমিশনারের দেওয়া প্রতিবেদন, এবং পঙ্কজ শরণ সেই প্রতিবেদনে বলেছেন যে ফেনী, চট্টগ্রাম, যশোর, বরিশাল, রংপুর, মাগুরা এবং ঢাকায় সহিংসতা সবচেয়ে বেশি হচ্ছে, যদিও সরকার দাবি করছে ঢাকায় তেমন কিছু একটি হচ্ছে না। এই হচ্ছে অবস্থা, এবং এরই মধ্যে জাতিসংঘ মহাসচিবের উদ্যোগের কথা আমরা শুনতে পাচ্ছি। এখন দেখার বিষয়, আমাদের দেশের রাজনীতিবিদরা দেশের সংলাপের উদ্যোগকে পাশ কাটাতে পারলেও বিদেশি যেসব দাতা গোষ্ঠী রয়েছে, প্রভাবশালী দেশ রয়েছে, তাদের উদ্যোগকে অথবা তাদের মতামতকে, তাদের হুমকিকে কতটা বেশি পাশ কাটাতে পারে, এবং সেটি যদি না হয় তাহলে হয়তোবা আমরা কিছুটা আলোর ঝলকানি দেখতে পাবো। এবং সে আলোর ঝলকানির এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে আমাদের বাংলাদেশের প্রভাবশালী একজন মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেছেন যে কোনো সময় আলোর ঝলকানি দেখা যেতে পারে। আমরাও আসলে প্রত্যাশা করতে চাই যত শীঘ্রই দেখা যাবে আলোর ঝলকানি, তত বেশি তাড়াতাড়ি দেশের সাধারণ মানুষ শান্তি ফিরে পাবো আমাদের প্রিয় বাংলাদেশের শান্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন প্রিয় মানুষদেরকে।